কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। কর্মসূচি প্রত্যাহারে বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। কর্মবিরতিতে থাকাতে আমাদের কাজে একটু ব্যাঘাত করছে। ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামারেজও করতে হবে। রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়ার আশা। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে। আর আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। থুতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা যাবে না, হুঁশিয়ারি নেতাদের। ভরা মৌসুমে চাল নিয়ে সিন্ডিকেটের চালবাজি। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। রাজধানীতে পাইকারিতে কেজিতে বাড়তি 10 টাকা। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। অক্টোবরের আগেই ঢাকার সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ। নতুন 250 গাড়ি কেনার সিদ্ধান্ত। বায়ু দূষণ রোধে গঠন হচ্ছে ওয়ার্কিং কমিটি। এবং আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছে অনেকে। দ্রুত সমাধানের দাবি। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আবু সাইদ হত্যার সেই ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি, তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসার। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আলোচিত এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কোতোয়ালি থানায় শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতারের আদেশ দেন বিচারক। এদিকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিন ও ধানমন্ডি থানায় শিশু মুন্না হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদের 1 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া ভিন্ন ভিন্ন থানায় হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন
তাকে শেরবাংলা নগর একটি থানা মামলায় তাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়, তার বিরুদ্ধে 48 ঘন্টা বাট 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। হাসিনার অন্যতম আস্থাভাজন সে হলো শাহ আলম মুরাদ, তাকেও একটি 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আজও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজে ফেরায় কর্মীদের ধন্যবাদ জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়বে। অর্থ বছরের শেষ দিন সকাল 10টা পর্যন্ত প্রায় 3,61,000 কোটি টাকা আদায় হয়েছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকার বেশি। রোববার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ডলাইনে যাওয়ার পর শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মীরা কাজে যোগ দেয় সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে দাপ্তরিক কাজ। আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এসেছিলেন বিভিন্ন সেবাগ্রহীতারাও। আমাদের এমনি ফাইল জমা দেওয়া আছে, এমনি যোগাযোগ করতে আসছি যে দেখে আমাদের ফাইলটা কতটুকু আগাইলো। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। গত সপ্তাহে আসছিলাম, কিন্তু ডেস্কে তারা লোক কর্মবিরতিতে থাকাতে আমাদের কাজে একটু ব্যাঘাত করছে। এদিন সকালে অফিস করতে আসেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাজে যোগ দেয় ধন্যবাদ জানান সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এ সময় তিনি জানান 2024-25 অর্থ বছরের 4,63,500 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে 3,60,922 কোটি টাকা। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। 2023-24 অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায় করেছিল 3,61,452 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে পুরো দমে চলছে কার্যক্রম। তবে মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। একের পর এক ট্রাক ঢুকছে স্থলবন্দরে, এরপর ছাড়পত্র নিয়ে খালাস হচ্ছে পণ্য। এনবিআরে টানা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন সব কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। ফলে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ও বন্দর থেকে খালাস পুনরায় চালু হয়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। যতগুলা গাড়ি ঢুকে আছে সেগুলো ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি। আমরা বিলমেন্ট এখানে এন্ট্রি করতেছি। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9:50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তবে 2 দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনি ও রোববার কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের যে
কমপ্লিট শাটডাউন সেটা কিন্তু প্রত্যাহার পরে হিলিস্থল বন্দর দিয়ে কি সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য লোড আনলোড, পণ্য আমদানি সব কিছু স্বাভাবিক রয়েছে। তো এই যে অচল অবস্থা সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন, এই দুদিন থেকে এই পণ্যবাহী ট্রাকগুলো প্রায় আনলোড অবস্থায় ছিল, এখানে একটা অচল অবস্থায় ছিল, বেশ একটা দুশ্চিন্তার মধ্যে ছিল আমদানিকারক ব্যবসায়ীরা। তারা বেশ লোকসানের মুখে পড়লেও কিন্তু সেটা কিন্তু সে সংখ্যা কাটিয়ে আজকে সকাল থেকে কাস্টমসের অর্ডার পর থেকে তারা অফিস করছেন, পণ্য শুল্কায়ন এবং শুল্ক যা কিছু প্রয়োজন আছে পরীক্ষান সব কিছু তারা কিন্তু করছেন। এতে করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু বলা যেতে পারে যে একটা স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে, তাদের মধ্যে একটা স্বস্তি। তারা কিন্তু এখানে পণ্য লোড আনলোড থেকে শুরু করে সব কিছু ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে, পণ্য দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসেছেন, তারা কিন্তু এখানকে পণ্য কিনতেছেন। সব কিছু বলা যেতে পারে যে বন্দরের যে কার্যক্রম সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক এখানে। তাছাড়া কিন্তু আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন যে আসলে তা আজকে যদি সে পণ্যগুলো যদি বন্দর থেকে না বের করতে পারলে তারা অনেকটাই কিন্তু লোকসানের মুখে পড়তো, পণ্য ক্ষতিগ্রস্ত হতো। তবে তারপরও তারা বলছেন যেহেতু এরপরে যেন সরকারের কাছে আবেদন যে এই ধরনের কর্মসূচি যেন না দেয়, ব্যবসায়ীদের জন্য কিন্তু অনেকটাই পুঁজি হারানোর কিন্তু একটা শঙ্কা থেকে যায়, তারা কিন্তু এমনটাই বলছেন। তাছাড়া কিন্তু পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছেন এবং পণ্যবাহী লোড আনলোড যে পণ্যগুলো আছে সে পণ্যগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এখানে আমি বন্দরে সকাল থেকে কিন্তু অনেকটা পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এখানে এসেছেন। আর মূলত হিলিস্থল বন্দর দিয়ে যে পণ্যগুলো আমদানি হয় সেগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি হয়ে থাকে, বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা তারা কিন্তু পণ্য কিনতে পারছেন। তবে কাস্টম কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের যে লাঞ্চের যে বিরতি সেটা কিন্তু তারা বিরতি বাধ্য তারা চলমান রেখেছে তাদের কার্যক্রম। তারা বলছেন যে ব্যবসায়ীদের জন্য সব ধরনের কিন্তু কার্যক্রম যদি অতিরিক্ত সময় তাদেরকে ব্যয় করতে হয় সেটাও করবেন। এই ছিল হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে কমপ্লিট শাটডাউন নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলিস্থল বন্দরে। এনবিআরের আন্দোলন কর্মসূচিতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলেও এর জেরে আরও কয়েক সপ্তাহ টানতে হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। শাখা টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% চট্টগ্রাম বন্দর দিয়ে যেমন সম্পন্ন হয়, তেমনি আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে শুরু করে ছাড় করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু গত এক মাস ধরে চলছে গুরুত্বপূর্ণ এই সংস্থার নানা কর্মসূচি। প্রথম দিকে প্রতিদিন কয়েক ঘন্টার কলম বিরতি চলল, শনি এবং রোববার ছিল কমপ্লিট শাটডাউন। আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজগুলো বাড়তে বসে আছে, তার যে বার্থ হায়ার এভরিথিং পার ডে সেটা বাড়তে থাকবে। প্লাস মনে করেন সে সময় মতন সিঙ্গাপুরে বা পোর্ট কেলাং বা কলম্বো যেতে পারবে না, তার যেই টার্ন অ্যারাউন্ড টাইম, তার যে কমিটমেন্ট সে রাখতে পারবে না, তাহলে তার এই জাহাজের ট্রিপ কমে যাবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 4 থেকে 4,500 কন্টেনার ডেলিভারি হলো, রোববার ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেনার। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেনার বোঝাই জাহাজগুলোও বন্দর ছাড়তে পারেনি। একটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের একদিনে রপ্তানি পণ্য বোঝাই 3টি জাহাজ যেমন বন্দর ছাড়তে পারেনি, তেমনি ভিড়তে পারেনি কাঁচামাল নিয়ে আসারও 2টি জাহাজ। যে কোনো সংকট ডেফিনেটলি ইন্টারন্যাশনালি ভালো গুডউইল নিয়ে আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর বর্তমানে তো আমরা বিভিন্ন মুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 129টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেনারবাহী 31টি জাহাজের মধ্যে 21টি জাহাজ বন্দরের ঝেড়িতে বেড়ার অপেক্ষায় বহির্নোঙরে থাকতে হয়েছে শাটডাউনের 2 দিন। বহির্নোঙরে অবস্থানরত বাল্ক পণ্য বোঝাই অন্যান্য মাদার ভেসেলকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ নির্ধারিত সময়ের পর বন্দরে অবস্থানের কারণে মাদার ভেসেলগুলোকে প্রতিদিন সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য যখন যাবে না তখন তো জাহাজ তো বসে থাকবে, জাহাজ বসে থাকলেই তো আলটিমেট ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামেজও গুনতে হবে এবং পোর্টের মধ্যে একটা কনজেশন তৈরি হবে। তবে এই ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হয়েছিল দেশের তৈরি পোশাক খাতকে।
বিশেষ করে আমদানি করা কাঁচামাল আটকে ছিল বন্দরের বিভিন্ন শেডে। একই সঙ্গে জাহাজীকরণ না হওয়ায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক আটকা পড়ে অফডকগুলোতে। ধর্মঘটের দুদিনে 5,000-এর বেশি তৈরি পোশাকবাহী কন্টেনার জাহাজীকরণ হয়নি বলে দাবি করছেন গার্মেন্টস মালিকেরা। পণ্য আমদানি এবং এক্সপোর্টের যে ডিলে হচ্ছে, এটার জন্য আমাদের কাস্টমার খুব অ্যানয়েড পজিশনে আছেন। সাম অর্ডার অলরেডি ডিসকাউন্ট এবং এয়ারফ্রেটের জন্য করছেন, এবং আগামী দিনে অর্ডার তারা দেবে না দেবে এটা নিয়ে তাদের কিন্তু এই চিন্তার খোরাক হয়েছে। এদিকে 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,722 টিউস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে স্থলবন্দর কর্তৃপক্ষের 24তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি বলেন, স্থলবন্দরে আন্তঃসীমান্ত নিরাপত্তা ঘাটতি রয়েছে। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের সিকিউরিটি বলতে কজন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সাথে মিলে স্মাগলিংয়ের যত রকম কার্যকারখানাগুলো করে। এয়ারপোর্ট যারা বন্দর পরিচালনা করবেন, আপনাদের ভিতরে যদি অনেস্টি, আপনাদের ভিতরে যদি দেশের প্রতি মায়া না থাকে, তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন, বাকিরা আপার হ্যান্ডে থাকবেন। বন্দর ওপেন করতে গেলে যে কোনো দেশের স্বার্থ দেখবেন, যদি কোনো বন্দর ক্লোজ করতে হয় সেটাও আপনাদের সাথে। আপনারা যদি দেশের কথা চিন্তা না করে কাজ করেন, তাহলে আপনাদের, আমার মনে করি যে আপনারা আপনাদের প্রতি অন্যায় করবেন এবং আপনারা দেশের প্রতি অন্যায় করবেন এবং আপনাদের জাতির প্রতি অন্যায় করবেন। অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ আমলে নেওয়া 37টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে $600 কোটি বেশি বিনিয়োগ করছে চীন, ভারত, সিঙ্গাপুর সহ 14টি দেশ। এর মধ্যে ব্যয় হয়েছে $300 মিলিয়ন। এ অবস্থায় প্রকল্প বাতিল করায় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে চীন, চেয়েছে শান্তিপূর্ণ সমাধানও। এ অবস্থায় রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ সিপিডির। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য উৎসের পথে হাঁটছে বিশ্ব। বিদ্যুতের যোগান বাড়াতে দেশেও এই উদ্যোগ নেওয়া হলেও এখনও আসেনি কার্যকর পরিবর্তন। উল্টো নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া ৩,২৮৭ মেগাওয়াটের বেশি সক্ষমতার 37টি সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 14টি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের 4টি, সিঙ্গাপুরের 7টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে একটি করে প্রকল্প। সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিডির অনুষ্ঠানে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানান চীনের বিনিয়োগকারীরা। Recently encountered by Chinese investors, either already invested here or someone who have some interest to come to Bangladesh. সরকারি সিদ্ধান্তের কারণে বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য সিপিডির। বাংলাদেশে যত ইনসেনটিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেনটিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করেছে 15টি কোম্পানি। তারা যেটা বোঝাতে চেয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট। তারপরও নওগাঁর মোকামের সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে
পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হওয়ায় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চালের স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে, কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা ভর্তি একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরও ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চালের দামে ঊর্ধ্ব গতিতে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। বলছেন এর জন্য দায়ী মিলার সিন্ডিকেট। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি সংগঠনটির। দেশের বাজারে চাল নিয়ে যেন থামছেই না চালবাজি। একদিকে ভরা মৌসুমেও ধান ও চালের সংকটের অদৃশ্য অজুহাতে রাজধানীর চাল বাজারে দামের উত্তাপ, যার খেসারত দিচ্ছে ক্রেতারা। আমরা যারা নিরহ গরিব সাধারণ ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, আমাদের রূপে একটা মরার রূপে খারাগা। পার কেজিতে 8 টাকা, এটা বোঝেন একটা মানে আপনার হলো সাধারণ মানুষের জন্য কত ভোগান্তি। অল্প বেতনের চাকরিদাতাদের পক্ষে খুব সমস্যা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে অন্তত 300 টাকা। 70 থেকে 72 টাকা কেজি থাকলেও এখন 78 থেকে 80 টাকা। 54 থেকে 55 টাকার ডি 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর নাদির চাল কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিনিট 80 টাকা করে কিনছে, মিনিট এখন আমরা কিনতে হচ্ছে 78 টাকা করে। আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হলো এবং আমাদের দেশে কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট একটা বলতো যে আমরা আমদানির ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু হইতো তাহলে মনে করেন ওরা মনে হয় না আর বাড়ানো। ওদের কাছে স্টক আছে বড় বড় মিলারের কাছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে সরকারের তৎপরতা না থাকায় বাজারে দাম বাড়ছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। এই সময় যে সরকার ক্ষমতায় দেখেন তার পৃষ্ঠপোষকতা অথবা তাদেরকে ব্যবহার করে এই সিন্ডিকেট চক্র তাদের অপকর্ম তারা চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হোতা, তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন। সিন্ডিকেট বন্ধের শুধুমাত্র বাজারে নয়, বরং চালের মোকাম ও মিলগুলোতে অভিযান চালানোর দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, রাজধানীর চালের বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে, যেটি আসলে ঈদের আগে অনেকটা স্থিতিশীল ছিল। ঈদের পরে এসে দেখা গেছে খুচরা বাজারে প্রায় 5 থেকে 7 টাকা পর্যন্ত কিন্তু মোটা এবং চিকন চালের দাম বেড়েছে। আমরা খুচরা বাজারগুলোতে দেখেছি যেটি যে ঈদের আগে যে চাল আসলে মোটা মিনিকেট চিকন মিনিকেট চাল যেটি আসলে 78 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছিল, সেটি এখন 85-86 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং 28 চাল যেটি আছে সেটির ক্ষেত্রেও একই রকমভাবে 5 থেকে 7 টাকা পর্যন্ত
পর্যন্ত বেড়েছে। যেটি আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে পাইকারদের কথা বলছেন, খুচরা বিক্রেতারা পাইকারদের সাথে এসে আমরা যেটি আসলে শুনছি তারা যেটি বলছেন, ঈদের আগে অনেকটা এভাবেই বলছিলেন যে ঈদের আগে তারা ব্যবসা করে গেছেন, বন্ধ করে যখন ঈদের পরে আবার চালের অর্ডার দিচ্ছিলেন, আবার অর্ডার নিচ্ছিলেন, তখন দেখা গেছে তারা মিল থেকে বেশি রেটে চাল কিনতে বাধ্য হচ্ছেন এবং যেটি দেখা গেছে পাইকারিতে অন্তত 5 টাকারও বেশি দামে তারা চাল এখন কিনছেন। যদি বস্তা হিসেবে বলি 3500-3600 টাকা যেসব বস্তা চালের ছিল সেটি 3900 থেকে 4000 টাকা পর্যন্ত চলে গেছে। এই জন্য তারা আসলে মিলের যারা আছেন মিলারদের দায়ী করছেন। তারা বলছেন যে মিলাররা কেউ কেউ হয়তো সিন্ডিকেটে করছেন, চাল আটকে ধান কম দামে কিনে চাল বেশি দামে বিক্রি করছেন। অনেকে আবার মিলাররা থেকে এটাও শুনছেন যে এখন আবার বেশি দামে চাল তারা ধান কিনছেন, যে কোনো চাল বেশি দামে বিক্রি করা লাগছে। তবে এইটা একটু জানিয়ে রাখা দরকার যে এই বছর এখন এই যে সময়, এই সময়ে চালের দাম নতুন করে বাড়া তেমন কোনো কারণে এই পাইকারি ব্যবসায়ীরা দেখছেন না, খুচরা ব্যবসায়ী তো দেখছেন না। তবে মূল চাপটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ছে এবং সাধারণ ভোক্তারা বলছেন চালের বাজারের মনিটরিং অনেক বেশি বাড়ানো দরকার। মিলার এবং পাইকারি পর্যায়ের ক্ষেত্রে এটি বাড়ালেই হয়তোবা চালের বাজারে স্বস্তি নেমে আসবে। তো রাজধানীর মোহাম্মদপুর থেকে এই ছিল চালের বাজারে আমার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজারে হোটেলের অপরিশোধিত বর্জ্য গিয়ে পড়ছে সাগরে, ময়লা আবর্জনায় হুমকিতে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় দলটির নেতারা হুঁশিয়ারি দেন, ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা যাবে না। পিআরকে ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। যাতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। ষড়যন্ত্র থেমে নাই। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের সাথে একটি বৈঠকে আমরা যে আলো, যে দিশা, যে প্রত্যাশা আমরা পেয়েছি, তাকে লুণ্ঠন করার জন্য একটা শক্তি বাংলাদেশে, বিশেষ করে গত 2 দিন আগে আমি একটি সবার কিছু বক্তব্য দিয়ে আজকে আমার প্রধান অতিথিকে আমি সময় দিয়ে দিই। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবে তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটিকে ইস্যু করে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। উলামা দলের সাধারণ সভায় সংগঠনটির বিভিন্ন ইউনিটের সহস্রাধিক প্রতিনিধি অংশ নেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়ে চলছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন, সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত।
আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, একদিনে আক্রান্ত হয়েছেন আরও 77 জন। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনার ডেঙ্গুতে একদিনের ব্যবধানে আরো একজন মারা গিয়েছেন। বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা নেসারউদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া কিন্তু বরগুনায় এক শিশু ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। তো বরগুনায় এই মুহূর্তে 222 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হসপিটালে চিকিৎসাধীন আছেন। গতকাল এই সংখ্যাটি ছিল 154 জন, অর্থাৎ একদিনের ব্যবধানে বরগুনার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বরগুনায় গতকাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 107 জন রোগী এবং আজ চিকিৎসাধীন আছেন 170 জন। আর এ নিয়ে কিন্তু জেলায় মোট এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2932 জন, যাদের মধ্যে অধিকাংশই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন 2657 জন, তালতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন 31 জন, বামনা উপজেলায় আক্রান্ত হয়েছেন 68 জন, বেতাগী উপজেলায় আক্রান্ত হয়েছেন 28 জন, আমতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন 30 জন এবং পাথরঘাটা উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 118 জন। আর বরগুনা ইতিমধ্যে ডেঙ্গুতে 26 জন মারা গিয়েছেন। এই 26 জনের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা 23 জন, এছাড়া বেতাগী উপজেলার বাসিন্দা 2 জন এবং পাথরঘাটা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। তো বিষয়টি নিয়ে কি আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছর বরগুনায় আগে ভাগই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মূলত জুলাই এবং আগস্ট মাস ডেঙ্গুর পিক আওয়ার হলেও এবছর বরগুনায় আগে ভাগই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য কিন্তু তাদের চিকিৎসা সেবা বেগ পেতে হয়েছিল শুরুর দিকে। তবে এই মুহূর্তে হসপিটালে 10 জন নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এই কারণে চিকিৎসকের যে ঘাটতি, এটা তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয়েছে এবং চিকিৎসকের ঘাটতি পূরণের ফলে কিন্তু এখানকার রোগীরাও, ডেঙ্গু আক্রান্ত রোগীরা রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা নিয়েও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। আর আমরা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কিন্তু তারা তৎপর রয়েছেন। প্রতিদিনই স্বেচ্ছাসেবীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। দুপুরের সময় আরো থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসে পাহাড় ছাড়িয়ে লোকালয়ে আগুন। আপাতত সব ফ্লাইট স্থগিত, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। এজন্য শিগগিরই 250 গাড়ি কেনা হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। দূষণ নিয়ন্ত্রণে অক্টোবরের আগেই রাজধানীর সব ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকার বেহাল পরিবহন ব্যবস্থার প্রতীক ফিটনেসবিহীন যানবাহন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস, ছড়াচ্ছে দূষণ, বেপরোয়া গতিতে ঝরছে প্রাণ। জরিপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসের প্রায় 80 ভাগেরই ফিটনেস নেই। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ধুলা দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে চীনা বিশেষজ্ঞ দল। সোমবার সচিবালয়ে প্রতিনিধি দলটির সঙ্গে মত বিনিময় করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
পরে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। উপদেষ্টা আরও জানান, ধুলা ও দূষণ নিয়ন্ত্রণে আগামী শীত মৌসুমের আগেই রাজধানীর ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে, আর বায়ু দূষণ রোধে শিগগিরই গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা। বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। এ সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আইনি প্রক্রিয়ার ভিতর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে ফুটপাতের উপর গড়ে ওঠা বেশ কিছু দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নোটিশ ছাড়াই উচ্ছেদ করার অভিযোগ করে দোকানিরা জানান, বরাদ্দের জন্য টাকা দিয়েও সিটি কর্পোরেশন মার্কেটের দোকান বুঝে পাননি তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান করতে নোটিশের প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পল্লবীর ভাসানী মোড়ে হাজির হয়ে দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফাঁকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকান মালিকেরা। প্রথমে বাধা দিলেও পরে দ্রুত সরানোর নির্দেশ দেয় কর্পোরেশন। উচ্ছেদ শুরু হলে বেশ কিছু দোকান গুড়িয়ে দেওয়া হয়। দোকান মালিকদের অভিযোগ, বিনা নোটিশে ভাঙচুর করেছে সিটি কর্পোরেশন। ইলিগেল যা ছিল এর আগে সম্পূর্ণ ভাঙা হয়েছে। যদি এটা অবৈধ হইতো, প্রুফ হইতো, তাহলে আমি আমার দোকান নিজেই ভাঙিয়ে দিতাম। নোটিশ থাকলে তো আমরা নোটিশ দেখাইতাম যে আমাদের নোটিশ দিয়েছে, আমরা ভাঙে হঠাৎ করে। দোকানীদের দাবি, পাশেই সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু দোকান বুঝে পাননি তারা, তাই নিরুপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন। মার্কেট করছে, মার্কেটে আমাকে বুঝিয়ে দিব, এরপরে আমরা দাম বেঁধে মার্কেট। সিটি কর্পোরেশনকে অবশ্যই টাকা জমা দেওয়া আছে আমাদের। তো সিটি কর্পোরেশনের রাস্তায় নিবে আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু আমাদের মার্কেট বুঝিয়ে দিতে হবে। আমাদের জন্য মার্কেট তৈরিও করছে, কিন্তু না দেওয়ার কারণ এটা হচ্ছে আমাদেরকে এই রাস্তাঘাটে উন্নয়নের নামে উচ্ছেদ করে যত দোকান বিলীন হবে, এই সমস্ত দোকানদারের ভাগ সিটি কর্পোরেশন আগে থেকে বিক্রি করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান পরিচালনার জন্য নোটিশের দরকার হয় না। ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এইভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না। এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্র যেটা দেখাচ্ছে, আমরা পজিশন দেখবো যে পজিশন আসলে কি পজিশন, দেখে তারপর আমরা যাচাই বাছাই করব। আমাদের তো সার্ভে রেকি করে গেছে, আমাদের তো সবকিছু রেকি করা আছে। এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে, কোনো ধরনের শোধন ছাড়াই। এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনের সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, এখন কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়ম কানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে, এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল, মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন,
তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাগরে অপরিশোধিত বর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেছে অন্তত ৭২ ফিলিস্তিনির। ৭ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানিয়েছে মিশর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রতিদিন অকাতরে ঝরছে নিরীহ গাজাবাসীর প্রাণ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রশাসন জানিয়েছে, এর মধ্যেই অঞ্চলটির টেলিযোগাযোগ ব্যবস্থার ৭৪% ধ্বংস হয়ে গেছে। চলমান এই হত্যাযজ্ঞ থামাতে ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানায় মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকজন ইসরায়েলি বন্দী হস্তান্তরের বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে তারা। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় চলমান এই পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এদিকে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার। এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানায়, গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে দিতে তার উপর চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগেই একটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র গরমের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ছাড়িয়ে লোকালয়েও। হুমকির মুখে পড়েছে বাসিন্দাদের জনজীবন। সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাতে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে রোববার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বনাঞ্চলে। ৭০ থেকে ১০০ কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন থামাতে। এরই মধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প সহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুরস্কের বন বিভাগ জানিয়েছে, ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টার সহ ১,০০০-এর বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। কাকুলি আখতার, সময় সংবাদ। নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে ভারতের হিমাচল প্রদেশেও। প্রদেশটিতে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আকস্মিক এ বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা। পাঞ্জাব প্রদেশে বন্যার পানির তোড়ে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহতের সংখ্যা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কিছুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও। বাড়ছে মৃতের সংখ্যা। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা ও কাংড়া জেলায়। প্রাথমিক হিসেবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি ৬৫০ কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ।
এদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের বন্যা পরিস্থিতি। দুলিও নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার গুইঝৌর জন্য 200 মিলিয়ন ইউয়ানের ত্রাণ বরাদ্দ দিয়েছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রসঙ্গ। প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে যোগ দিয়েছে পুরো স্কোয়াড। বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছেন মোস্তাফিজও। সকালে প্রেমাদাসার মূল মাঠে শুরু হয় টিম মিটিং। এরপর নাথান কেইলির অধীনে গা গরম করার অনুশীলন করেন ক্রিকেটাররা। টেস্ট স্কোয়াডের সদস্যরাও এসেছেন অনুশীলনে। প্রাণবন্ত নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অনুশীলনের ফাঁকে রিশাদকে নিয়ে করেন আলোচনা। লঙ্কা বধ করতে হলে এই লেগের সার্ভিসটাই বেশি দরকার টাইগারদের। সদ্য টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া শান্ত ওয়ার্ম আপের পর ব্যাটিং করেন লম্বা সময়। ফিল্ডিং আর গা গরম মূল মাঠে করলেও ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে পাশের নেটে। কিছুক্ষণ পর বিসিবি কার্যালয়ে বসছে পরিচালনা পর্ষদের সভা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ ও নতুন ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। সেটারও অনুমোদন আসতে পারে এ সভা থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। রাজস্ব আহরণ ব্যাহত হলেও অর্থ বছরে আদায় বাড়ার আশা। এবং ভরা মৌসুমে চাল নিয়ে সিন্ডিকেটের চালবাজি। নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। রাজধানীতে পাইকারিতে কেজিতে বাড়তি 10 টাকা। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।